ড্যাশবোর্ডের কিলোমিটারের একটা স্ন্যাপ নিয়ে বেরিয়ে পড়েছিলাম আমরা। ঘড়িতে তখন প্রায় 4টে বাজে, হয়তো 3টের সময় বেরোনোর কথা, একটু লেট হয়ে গেছিল আর বৃষ্টিও সাথে ছিল। এই যে পেরিয়ে যাচ্ছি পাটুলি, আমার ভালোবাসার শহর কলকাতাকে বিদায় জানানোর পালা। ভোরও হয়ে গেল। বালি ব্রিজ থেকে গঙ্গাটা দেখতে অসাধারণ লাগছিল। আমাদের গন্তব্য পুরুলিয়ার অযোধ্যা পাহাড়, 300 কিলোমিটারেরও বেশি রাস্তা। মাঝখানে একটু মুডটা চাঙ্গা করে নিতে হবে। এই যে এখানে নেমেছিলাম একটু চা খেতে আর সেলফি নিয়ে নিয়েছি। চা খেয়ে মুডটাকে চনমনে করে আবার এগিয়ে চললো আমাদের মুসাফির। মুসাফিরকে আমাদের অল্টোটাকে আমরা ভালোবেসে মুসাফির ডাকি। মাথার ওপর এই বিশাল বিশাল মেঘগুলো বেশ ভারী হয়ে উঠেছে, কিন্তু যে কোনো সময় ঝরে পড়বে। যেতে যেতে বারবার পথের সিনারি বদলে যায়। দুই ধারে লম্বা লম্বা ইউক্যালিপটাস, আমি ছোটবেলায় বলতাম ইউক্যালিপটাস, আর তার মাঝে এই চকচকে রাস্তা। আবার বদলে গেল সিনারি, এটা জয়পুরের জঙ্গল। ততক্ষণে বৃষ্টি এক পশলা হয়ে গেছে, ঝিরিঝিরি হচ্ছেও। বারবার ওয়াইপারটা দেখুন আপ ডাউন করছে। গাড়ি চালাচ্ছেন মিস্টার চারুচন্দ্র চ্যাটার্জি, মানে আমার বাবা। ওনার দাবিতেই এই খামখেয়ালিভাবে তোলা ভিডিওগুলোকে জুড়ে আমাদের জার্নিটার পুরো ভিডিও বানাতে চলেছি আমি। এই রাস্তায় কিন্তু আপনার কপাল ভালো থাকলে চিতল হরিণ বা বন্য হাতির দেখা মিলতে পারে, যাকে বলে একদম নির্ভেজাল ফরেস্ট এরিয়া। আবার বদলালো রাস্তার সিনারি। মেঘ কেটে গিয়ে একদম রোদ ঝলমলে আকাশ, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর আমার মন তখন গাইছে, এই অগোছালো মন এতকাল করেছি গোপন, মেলেছি দক্ষিণ বারান্দায় মিহিবুন হাওয়ার অপেক্ষায়। তুইও কি আশঙ্কায় একইভাবে স্তব্ধ নিরুপায়। আমরা কিন্তু পুরুলিয়ার কাছাকাছি এসে গেছি। দাঁড়ান, কি দেখলাম বলুন তো? পলাশ, যার জন্য আশা। এবার আমরা এসেছি ভরা বসন্তে পলাশ দেখব বলে, আর প্রথমবারেই এই রকম একটা পলাশ গাছের দর্শন হলো। প্রকৃতির কি অদ্ভুত খেলা দেখুন। এই গাছের গুঁড়িতে একলা গজে উঠেছে একটা পলাশ ফুল, যেন বাকি সবার সাথে ওর আড়ি, বা সবাই মিলে ওকে হয়তো এক ঘরে করেছে। কয়েকটা পলাশ দিয়ে গনুকে সাজিয়ে আবার আমরা এগিয়ে চললাম। মুসাফির হুঁ यारो, না ঘর হ্যায় না ঠিকানা, মুঝে চলতে জানা হ্যায়। আমরা কিন্তু প্রায় পৌঁছে গেছি অযোধ্যা হিলটপ। পৌঁছে গাড়ি রেখে রেখি করতে বেরোলাম আশপাশটা। বিকেলের পড়ন্ত রোদে বসন্তে ভরা অযোধ্যা হিলটপ যেন খুব সুন্দর করে যেখানে যেমন খুশি তেমন রং ছড়িয়েছে। কোথাও লাল, এই যেমন দেখুন লাল চিতের ফুলগুলো, তো কোথাও বেগুনি। আকাশ থেকে পুষ্প বৃষ্টি করলে যেমন হতো তেমনভাবে ছড়িয়ে রয়েছে বেগুনি রঙের পাপড়ি। আর ওপরে এক বিশাল গাছ, তাতে জারুল ফুলের মতন বেগুনি রঙের কোনো একটা ফুল ভরে রয়েছে। পাতা প্রায় দেখা যাচ্ছে না, শুধু ফুল আর ফুল। এই গাছটার দিকে সত্যি বলছি অনেকক্ষণ ধরে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকা যায়। পলাশ দেখতে তো এসেছি এবার, তার সাথে এইভাবে যে উপরি পাওনা হবে তা একদমই আশা করিনি। এই দেখুন এক থোকা কি সুন্দর। আবার এইদিকে পেয়ারা গাছের ফুলের রঙের কি জানি কি ফুল হয়ে আছে, আমি তো এসবের নামও জানি না। আবার চেনা আকন্দ ফুলগুলো কেমন যেন সাইজে অনেক বেশি বড় বড়। আমাদের ওখানে বোধহয় এত বড় আকন্দ ফুটতে দেখিনি। আর এই হলো পুরুলিয়ার রাজা পলাশ, যার আহ্বানে আসা। এক একটা পলাশ গাছে ফুলের সংখ্যা এত বেশি যেন এরা নিজেরা নিজেদের গায়ে আগুন লাগিয়ে দিয়েছে। এই দেখুন পলাশ গাছে ফলও হয়, এই শিমের মতন দেখতে ফলগুলো আমি আগে কখনো দেখিনি। 2-4টে পলাশ গাছ আগে দেখলেও এভাবে পলাশের ফল হয়ে থাকতে আর এত পলাশ একসাথে তো দেখিনি। আর এর সাথে আমার বোনির পছন্দের একটা গান আছে, মন পলাশ
কোথায়? ওই যে বাবা মারবো বলেছে বলে আমাদের বডিগার্ডটার মন খারাপ হলো, ওখানেই দাঁড়িয়ে গেল। এই আশপাশটা ঘুরতে গিয়ে প্রচুর নতুন নতুন অভিজ্ঞতা হয়। এই যেমন ধরুন এই ঘরটা দেখছেন কি সুন্দর, খাপড়ার টালির চাল বলে বোধহয় একে। আমাদের ওখানকার টালিগুলো তো অন্যরকম হয়, এখানে কেমন গ্লাস টাইপের টালি। আমি ক্লোজে দেখাচ্ছি। গোয়াতে বেশ কিছুটা এই ধরনের টালির ঘর দেখা যায়, কিন্তু এখানে এসে অদ্ভুত অভিজ্ঞতা। আর নিচে মাটির ঘর, একদম যেন গ্রাম বাংলায় এঁকে দেওয়া একটা ছবি, আর পারফেক্ট ফটোজেনিক কর্নার। আমাদের মধ্যেও রিল পাগল লোকজন বেশ ভালোই রয়েছে। এই যেমন ধরুন এই ভিডিওগুলো তো আমি করেছি, আর এই যে ভদ্রমহিলা দেখছেন, এবার এনার ধান্দা হলো যোগুদাকে গিয়ে আবদার করবেন এখানে একটা ছবি তুলে দিতে। যা বলেছি তাই, সঙ্গে সঙ্গে ক্যামেরা হাতে যোগুও রেডি। আর এই যে তার ফল এই ছবিগুলো ভালো এসেছে, কিন্তু সেটা মানতেই হবে। যাই হোক, সন্ধে হয়ে গেল। হোটেলে যখন ফিরলাম, মাটি থেকে এক ঝাঁক বাদলা পোকা আকাশের দিকে উড়ে যাচ্ছে। সে শয়ে শয়ে হাজারে হাজারে বোধ হয়। দেখুন কতটা দেখাতে পারছি জানি না, কিন্তু প্রচুর পোকা উড়ে যাচ্ছে। গতদিন সন্ধে হয়ে যাওয়ায় আমাদের হোটেল চত্বরটা দেখানো হয়নি। আমরা এখানে এসে উঠেছি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমেরই একটা প্রপার্টিতে, WBCADCর আন্ডারে নিহারিকা মালবিকা এমন অনেকগুলো কোয়ার্টার রয়েছে এখানে। কিছু কিছু ছোট ছোট সুইটও আছে। আমরা আছি মালবিকাতে, আর এই হচ্ছে তার চারিধার। সকালবেলা উঠে বেশ ভালো লাগছিল। আর এরা এখানে কত কিছু রেখেছে। এই হাঁসগুলো রয়েছে রাজহাঁসের থেকে একটু ছোট, আর আমাদের পাতি হাঁসের থেকে একটু বড়। বলা হয় পিকিং ডাক বা পিকিং হাঁস, চায়না হাঁস। বেশ অনেকটা এরিয়া জুড়ে এদের প্রপার্টি। আর শুধু এরিয়াই নয়, পুরো প্রপার্টিটা খুব সুন্দর করে ঘরোয়াভাবে সাজানো গোছানো। আমি আর ভাই সকাল সকাল বেরিয়েছিলাম এই আশপাশের ভিডিওগুলো তুলে রাখবো বলে। দুজনে আপন মনে গল্পও করছিলাম। এই দেখুন, এগুলো বসার জায়গা, আর তার সাথে আশপাশটা তুলে দেখানোর চেষ্টা করছিলাম। বড়দের বিশ্রাম নেওয়ার জায়গার পাশাপাশি সুন্দর ফোয়ারা, বাচ্চাদের জন্য ছোট্ট পার্ক, দোলনা, আরও বিভিন্ন রকম জিনিস রয়েছে। এইটা সকালের ক্যান্টিন এরিয়া, পাশেই রান্না হয়, সেখান থেকে খাবার নিয়ে এসে এই টেবিলে বসে খাওয়া হয়। এই যে এই দিকটা রান্নাঘর। এদের আর একটা ইন্টারেস্টিং জিনিস হলো নিজস্ব হারভেস্টিং এরিয়া। এই হারভেস্টিং এরিয়াতেই যে ফসলগুলো ফলে, মানে যে সবজিগুলো হয়, সেগুলো নিয়ে এসে রোজকার রান্না হয়। এখানে যে খাবারগুলো পাওয়া যায় তা একমাত্র এই প্রপার্টিতে যারা এসে থাকে তারাই খেতে পারে, অর্থাৎ বাইরের কোনো ট্যুরিস্ট এসে চাইলেই পায় না। পুরো এরিয়াটাকে ঘুরে দেখতে এমন টাইলস বসানো রাস্তা রয়েছে, যেখানে খুব সুন্দর ছবিও আসবে। আর আপনি চাইলে পুরো প্রপার্টিটা একটা রাউন্ড দিয়ে সকাল সকাল দেখতেই পারেন, তাতেই আপনার মর্নিং ওয়াক আর মন ভালো দুটোই হয়ে যাবে। যাই হোক, সকাল সকাল রেডি হয়ে মুসাফিরের সামনে সেলফি তুলে নিয়েছি। এরপর বাকি টিম মেম্বারদের সাথেও একটা করে ছবি তো তুলতেই হতো। বাবার সাথে যদিও ছবি তোলা হয়নি। এরপর ফাইনালি বেরিয়ে পড়লাম আমরা। প্রথমেই যাওয়ার আছে আপার ড্যাম, তারপর সম্ভব হলে লোয়ার ড্যাম যাব, আর তা না হলে একেবারে বামনি ফলস। এই যে আপার ড্যামে আমাদের প্রথম সেলফি। জায়গাটা এত সুন্দর বলে বোঝানোর নয়, কিন্তু ওই যে বললাম আগে থেকে সেরকম প্ল্যানিং ছিল না, তাই এখানে ভিডিও করার কথা ভুলে গেছি। তাই সুন্দর সুন্দর ছবি তুলেছি প্রচুর, ভিডিও করে দেখানো হলো না। ছবিগুলোর মধ্যে দিয়ে তবে বোঝা যাবে জায়গাটা কতটা সুন্দর। একদিকে যেমন ড্যামে জল জমে রয়েছে, তেমন উল্টো দিকে ঘন জঙ্গল, সেটাও দেখতে অসাধারণ লাগছে, অসাধারণ সুন্দর লাগছে। যাই হোক, এইভাবে প্রচুর ছবি টবি তুলে
আজকের মেইন আকর্ষণ বামনি ফলসের দিকে এগোনো যাক। এই আমরা সবাই মিলে নামছি। বামনি ফলসে যেতে গেলে কিন্তু অনেকটা সিঁড়ি ভেঙে তারপর যেতে হয়, যেখানে আমি আর আমার বোনই দুজনেই শাড়ি পরে আছি। ইটস এ চ্যালেঞ্জ টু আস। বাবা বারবার বারণ করেছিল, কিন্তু আমরা কথা শুনিনি। আমরা বলেছিলাম কদিন আগে তুঙ্গনাথ ঘুরে এসে ইজিলি বামনি ফলস চলে যাব। দেখা যাক আগে কি হয়। বাবা এখানে দেখাচ্ছে দূরে একটা জায়গায় মহুয়া গাছ রয়েছে, সাথে কুরচি গাছও রয়েছে। মহুয়া গাছ দেখেছিস তো? হ্যাঁ, দেখে নে। এটা কুরচি ফুল। এখানে বাঁশের একটা ব্রিজ রয়েছে, তার উপর দিয়েই আমরা সবাই যাচ্ছি। সাবধানে একটু যাতায়াত করাটা জরুরি। পাশেই দেখতে পাচ্ছি একটা সরু জলধারা রয়েছে, যেটা অতটা বহমান নয়, তবে বোঝা যাচ্ছে যে আমরা বামনি ফলসের দিকে যে এগোচ্ছি বেশ ভালো লাগছে। আর একটা জিনিস আমরা খুব লক্ষ্য করছি, এখানে অনেকের গলায় পলাশ ফুলের মালা। বলাই বাহুল্য, আমরাও খুঁজছি এমন পলাশ ফুলের মালা কোথায় পাওয়া যায়। কিছুটা এগোনোর পরেই পেয়ে গেলাম। এখানে এক দিদি, আদিবাসী দিদি, মালা গাঁথছেন। কি অমায়িক হাসি! ছবি তুলতে যাওয়াতে প্রথমে ঘাবড়ে গেলেও তারপর মেয়েকে নিয়ে পোজ দিয়েছিল সুন্দর করে। আর আমরা এদিকে এই যে ফুলকুমারী সেজে গেছি। যাই হোক, আমরা প্রায় অর্ধেক রাস্তায় এসে গেছি, এখনও অর্ধেকটা প্রায় যেতে হবে। যারা পুরোটা নামতে পারছেন না, লক্ষ্য করে দেখলাম এখানেও বেশ কিছু মানুষ জড়ো হয়েছেন। ঝর্ণার একটা ছোট্ট ভাগ এখানেও রয়েছে, তারা এখানেই উপভোগ করছেন। আরও বেশ কিছুটা হেঁটে এই যে আমরা পৌঁছে গেছি ফাইনালি বামনি ফলস। জলধারা বেশ ভালোই রয়েছে, চুটিয়ে ছবি তোলা হয়েছে সবাই মিলে। আবারও বলছি, ভিডিও করা হয়নি এই জায়গাটায়, কারণ আমরা ছবি তুলতে এতটাই ব্যস্ত হয়ে যাই, ভুলে যাই যে ভিডিওটা করতে হবে। আর এমন কোনো প্ল্যানও ছিল না যে পুরো জায়গাটার আমরা ভিডিও বানাবো, তাই এই রকম টুকরো টুকরো ছবি দিয়ে বামনি ফলসকে দেখানোর চেষ্টা করছি। বামনি ফলস অনেকক্ষণ উপভোগ করার পর এবার আমরা ফিরছিলাম। ফেরার পথে উঠতে হয়, আর ওঠার সময় কোথাও কোথাও একটু জিরিয়ে নিই। সেখানেই এত সুন্দর একটা ভিউ পেলাম, দারুণ লাগছিল দেখতে। যারা বয়োজ্যেষ্ঠ আছেন, একটু রেস্ট নিয়ে নিয়ে গেলেই আরামসে উঠে যেতে পারবেন, সেরকম সমস্যা হবে না। এই যে আমার বাবা এখানে একটু রেস্ট নিচ্ছে। তারপর ফাইনালি উঠে পরের ডেস্টিনেশন চড়িদা যাব। পলাশের মালাগুলো খুলে রেখেছি, আর খুব সুন্দর লাগছে মুসাফিরের ড্যাশবোর্ডে এটা দেখতে। খিদে পেয়ে গেছে প্রচুর, দুপুরের খাওয়া দাওয়া করতে হবে। চড়িদা ঢোকার ঠিক আগেই ডান হাতে একটা ভালো রেস্টুরেন্ট আছে বলে খোঁজ নিয়ে দেখলাম। তো এবারের প্ল্যান লাঞ্চটা ওখানেই সারা হবে, আর ওখানে বসে খেতে খেতে নাকি খুব সুন্দর ভিউ দেখা যায়। এই সেই জায়গা, সবুজ ক্ষেত, তার পিছনে অযোধ্যা পাহাড়ের একটা অংশ। সত্যি অসম্ভব সুন্দর জায়গা। লাঞ্চ সেরে এসে গেছি চড়িদা গ্রাম। চড়িদা গ্রাম মানেই মুখোশের জায়গা। এই গ্রামের বেশিরভাগ মানুষই মুখোশ শিল্পী, এটাই তাদের জীবিকা নির্বাহের উপায়। পুরো গ্রাম জুড়ে মুখোশ বিক্রি হয়, নানা রকম মুখোশ। পুরুলিয়ার ছৌ নাচ, বিখ্যাত ছৌ নাচের যে মুখোশ, সেই মুখোশের কথাই আমরা বলছি। এবং প্রত্যেকটি দোকানদার নিজেরাই শিল্পী, তারা নিজেরাই হাতে আঁকছেন মুখোশ। আপনি লাইভ সেটা দেখতেও পারেন। দেবদেবী থেকে শুরু করে পশু পাখি, বিভিন্ন আদিবাসী, নানা রকম মুখোশ রয়েছে এখানে। এই কুচোগুলো একদম কত করে বললি? না না, ছোট, একদম ছোট। হ্যাঁ, 50 টাকা জোড়া। শুনলেন তো, 50 টাকা জোড়া। 20-25 টাকা থেকেই আপনি মোটামুটি ছোট্ট ছোট্ট যে মুখোশগুলো সেগুলো পেতে শুরু করবেন। এরপর যত গুড় ঢালবেন তত মিষ্টি হবে। প্রচুর দামি দামি মুখোশও রয়েছে, যেগুলোর দরদাম আর দেখালাম না। অনেক দোকান, আর প্রত্যেকটা দোকানের কিছু কিছু নিজস্বতা, কিছু কিছু ভ্যারাইটি রয়েছে। আর একটা অদ্ভুত জিনিস দেখাই আপনাদের। এখানকার মোরগগুলো দেখুন, কেমন বনমুরগি টাইপের দেখতে। আমাদের কলকাতার আশেপাশে যে মোরগগুলো পাওয়া যায় সেগুলো তো অন্য ধরনের হয়, কিন্তু এই মোরগটা একদম আলাদা। চড়িদা থেকে ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেছিল। ঘরে ফিরে ফ্রেশ হয়ে সবাই মিলে এবার আড্ডা জমানোর পালা।
সন্ধেবেলা দেখুন এই রকম লাগে আমাদের হোটেলের পরিবেশটা, লাইটিং দিয়ে সুন্দর করে সাজানো। কদিন আগেই নিউ ইয়ার গেছে, এটা মার্চ মাস, এখনও ডেকোরেশনগুলো রয়ে গেছে। এখানকার প্রত্যেকটা গাছের গুঁড়িতে সুন্দর করে রং করা, আর চারিদিকে বেদিও রয়েছে। গাছের তলায়ও বসতে পারেন বা এইরকম শেডের তলায়ও বসতে পারেন বৃষ্টি হলে। বাচ্চাদের প্রচুর জয় রাইড তো রয়েছে, যেখানে বড়দের বসা বারণ, তাও সুযোগ পেলে বড়রাও ছাড়ছে না, মাঝে মাঝে চড়ে নিচ্ছে। দূরের দিকে আমার টিমের মেম্বাররা বসে রয়েছে। এনার সাথে তো আগেই আলাপ হয়েছে আমার বাবা, পাশে সৌরভ আমার বন্ধু, আমার ভাই যোগু, আর আমার বোনি সোনিয়া মানে আমার ননদ। এই চারজনের গভীর আলোচনার বিষয়ে আমি কিছুই জানি না, যেহেতু আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি। এরপর টুকটুক করে ডিনারও হয়ে গেল, আর এভাবেই এই দিনটাও শেষ হয়ে গেল। আগেই বলেছি কোনো বিশেষ প্ল্যানিং ছাড়া রিল্যাক্সিং খামখেয়ালি একটা ট্রিপ ছিল এটা। পরের দিনই তাই আমরা ফিরে আসছি। ফেরার পথে আবার একটু বিশ্রাম নেওয়ার জন্য দাঁড়ানো হলো। ফেরার পথে আবার একটি পলাশবন দেখে গাড়িটা দাঁড় করানো হলো। যেদিন এসেছিলাম সেদিনও যেমন পলাশ আমাদের স্বাগতম জানিয়েছিল, আজ বিদায় বেলাও দাঁড়িয়ে আছে পলাশবন। পলাই বহু দূরে ক্লান্ত ভব ঘুরে, ফিরব ঘরে কোথায় এমন ঘর। বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, ঘুম আসে না ঘুম স্বার্থপর। যে রাস্তায় আমরা এসেছিলাম সে রাস্তা দিয়ে কিন্তু ফিরছি না, ফিরব গড়বেতা হয়ে। কারণটা হলো মাঝে একটা স্পেশাল জায়গা দেখার প্ল্যান রয়েছে, গড়বেতার গনগনি। এই এলাকায় প্রচুর কাজু বাদামের গাছ রয়েছে। যেখানে বসে লাঞ্চ করছিলাম তার পাশেই এই গাছটা দেখে আমিও ছবি তুলে নিলাম। এই কাজুর ফুল। এসে গেছি গনগনি। ওপর থেকে প্রথমে ভিউটা দেখাই। আমাদের টিম মেম্বাররাও যে যার মতন নিজেদের ফোনে ছবি তুলতে ব্যস্ত। আগে মাটির রাস্তা ধরেই নামতে হতো, তবে বর্তমানে সিঁড়ি করে দেওয়া হয়েছে এখানে। এই যে সেই সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে নাকি হাতিরাও যাতায়াত করে এবং তাদের সুবিধার্থেই নাকি এই সিঁড়িটা করা হয়েছে। এই সিঁড়ি দিয়ে নেমে যাওয়ার পরেই দূরে দেখা যাচ্ছে শিলাবতী নদী, যেখানে বন্য হাতিরা নাকি জল খেতে আসে। আমরা যদিও বা দেখতে পাইনি, কিন্তু সবাই বলা বলি করছিল। আর বাঁ দিকে এই অংশটাতে আরেকটু এগিয়ে গেলে দেখতে পাবো গনগনি, সেই যে বিখ্যাত ক্যানিয়ন অফ বেঙ্গল। কথিত আছে ভীমের সাথে বকাসুরের যুদ্ধের সময় মাটি উথাল ফাতাল হয়ে গনগনির এই ধরনের আকার তৈরি হয়েছিল, যা কিছুটা গিরিখাতের মতো। পাশেই একটা মিউজিয়াম আছে যেখানে নাকি বকাসুরের হাড় রাখা আছে। যদিও বা বকাসুরের হাড় দেখতে আমরা যাইনি, আমাদের প্রধান আকর্ষণ প্রকৃতি। প্রকৃতির বুকে হারিয়ে যেতেই আমরা ভালোবাসি, তাই চলুন ঘুরে দেখা যাক গনগনি। প্রচণ্ড রোদ্দুর, তাই এই বটগাছটার ছায়া এসে সবাই একটু বিশ্রাম নিচ্ছে। আগে যাবে কি যাবে না ভাবছে, তবে আমি একটু সাহস দেখিয়ে বাবাকে উপেক্ষা করেই আশপাশে চোখ লাগিয়ে এগোতে লাগলাম। রাস্তা কিন্তু যথেষ্ট দুর্গম এবং এখানে সাপেরও ভয় আছে। বিশেষ কিছু না, একটু সাবধান হয়ে চলবেন, তাহলেই আর কোনো সমস্যা নেই। দেখুন কি অসাধারণ সুন্দর এখানকার জিওলজিক্যাল স্ট্রাকচারগুলো। এ যেন সোনার কেল্লা, সত্যি বলছি। আমার তো সামনাসামনি দেখে মনে হয়েছিল এ হলো বাংলার সোনার কেল্লা, যেখানে ছোট ছোট গুহা রয়েছে, সেই গুহায় বসে বিশ্রাম নেওয়া যায়, বন্ধুবান্ধবরা মিলে আড্ডা মারা যায়, বা ছোটোখাটো একটা পিকনিক করার জন্য এই জায়গার জুড়ি মেলা ভার। বাবাও বেশ অবাক হয়ে দেখছে চারিদিক। অফবিট জায়গা সম্পর্কে রিসার্চ করতে আমি বরাবর ভালোবাসি, আর গনগনি ছিল আমার লিস্টে অন্যতম প্রিয়। বহু বছর আগে থেকে ঝোঁক নিচ্ছি গনগনি যাব, কিন্তু যাওয়া আর হয়ে ওঠে না। তা বলে এভাবে যে গনগনির সাথে দেখা হবে তা আমি আশা করিনি।
বর্তমানে যখন ভয়েস ওভার দিচ্ছি আমি তো সম্পূর্ণ সুস্থ, কিন্তু যখন গনগনি ঘুরে বেড়াচ্ছি তখন আমার আক্কেল দাঁত উঠছে এবং প্রচণ্ড ব্যথা হচ্ছে গালে, জ্বরও এসছে। সেই অবস্থায় আমি বেশ ঘুরে বেড়াচ্ছি, বলা ভালো কোনো এক ডিটেকটিভের মতো এক্সপ্লোর করে বেড়াচ্ছি এই থ্রিলিং পরিবেশ। ঝোপঝাড়ের মধ্যে দিয়ে একটা সরু গলি দেখে হাঁটা লাগিয়েছি সবাই মিলে। আশা করছি শিলাই নদী অবধি পৌঁছে যাব, আর পৌঁছাতে না পারলে ফিরে আসবো একই রাস্তায়। যাই হোক, আমাদের মনোবাঞ্ছা তো পূর্ণ হলো। সেই ঝোপঝাড় ভরা গলিটা আমাদের একদম শিলাই নদীর পাড়ে এনে ফেললো। টলটলে জল কাঁচের মতন পরিষ্কার, সত্যি অদ্ভুত মনোরম পরিবেশ। বাবা তো বারবার বলছিল গামছাটা আনলে স্নান করে নেওয়া যেত। অনেককে স্নান করতেও দেখলাম। পরের বার যখন আসবো এই জলে লুটোপুটি খাবই। যাক, আবার মুসাফিরে উঠে গেছি। দুই ধারে কাজু বাগানের জঙ্গলের মাঝখান থেকে ছুটে চলেছে মুসাফির। বুক ভরা অক্সিজেন আর মন ভরা ভালো ভালো স্মৃতি, এই নিয়ে আমরা বাড়ি ফিরছি। আবার কিছুদিন কাজের মধ্যে ডুবে যাব, ব্যস্ত হয়ে যাব যে যার জীবনে। আবার যখন হাঁপিয়ে উঠব, আবার বেরিয়ে পড়ব নতুন কোনো জায়গায়।